প্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম গানে, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত নারী নেত্রী, বিশিষ্ট লেখক, কবি, গবেষক, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক, আমাদের সকলের প্রিয় ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা জানি যে নারী এবং শিশুর অধিকার নিয়ে, কল্যাণ নিয়ে আপনি কাজ করেন। বর্তমান যে চিত্র সমাজের, আপনি লক্ষ্য করেছেন যে একটা নির্যাতনের চিত্র কিন্তু আছে এবং নারীরা ক্রমাগত হেনস্থার শিকার হচ্ছে, যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এই অবস্থায় বর্তমান এই পরিপ্রেক্ষিতে এই চিত্র আপনার কাছে কেমন লাগছে এবং এর পরিত্রাণ কি? সাম্প্রতিক যে পত্রিকাগুলোতে আমরা যে জরিপগুলো পাচ্ছি, বিভিন্ন জরিপে যে উঠে এসেছে, খুব বীভৎস একটা চিত্র। গত বছরে দেখা গেল প্রায় 11,000, 11,500 মতো নারীরা ধর্ষণের শিকার হয়েছে বা নারী নির্যাতনের শিকার হয়েছে। 2,700 জনের মতো শিশুরা নির্যাতনের শিকার হয়েছে। তারপরে মনে করেন খুন, মাদক, এই সেই, মানে যতগুলো অপরাধ চিত্র সবগুলো উঠে এসেছে, সেগুলো আসলে দেখলে মনে হয় যে আমরা খুব একটা বীভৎস অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি। পরিসংখ্যান কি দিন দিন বাড়ছে? আজকের পেপারেই যেটা আছে, যেটা আমার কাছে খুব আহত করলো সকালবেলায়, যে মিরসরাই চিটাগংয়ে একটা 17 বছরের কলেজ গোয়িং একটা ছাত্রীকে গ্যাং রেপ করেছে। তো এই গ্যাং রেপ কালচার কিন্তু শুরু হয়েছে অভয়ের ঘটনার পর থেকে। তো সেগুলোর জন্য আসলে ইমিডিয়েট যে একটা রেমিডি নেওয়া, অ্যাকশন নেওয়া, আমি যেটা বিশ্বাস করি কি, যে আমাদের যতগুলো অনাচার হচ্ছে বা এই ধরনের নিপীড়ন, নির্যাতনের ঘটনা ঘটছে সারা দেশে, পেপার পত্রিকায় তো সব আসে না, সব তো রিপোর্ট হয় না, অনেকে লজ্জায়, হ্যাঁ, আন্ডার রিপোর্টেড থাকে। আমরা জানি গ্রামে গঞ্জে মায়েরা এসব কথা বলতে দেয় না, থানায় রিপোর্ট করতে দেয় না। মনে করেন 2014-তে ছিল অনলি 60%, 60% যেত থানায়, যেত না থানায়। তারপরে আসলো 80% যায় না। এখন মানে না গেলে তারা বাঁচে। এই মুহূর্তে সবচেয়ে বড় আঘাত যেটা আরও, সেটা হলো কিশোর গ্যাং বিজনেস যেটা চলছে। সেটা কিন্তু আমরা 8-10 বছর আগে, ইভেন 5 বছর আগেও অত স্ট্রং ছিল না। কিন্তু এখন আমাদের শিশু আইন যেটা, সেই শিশু আইনটাকে যদি আমরা কার্যকরীভাবে ব্যবহার করি, বাস্তবায়ন করি, এবং এটার জন্য যে রুলসটা দরকার সেই রুলসটা করলে, শিশু আইনের বিষয়টাকে যদি স্ট্রংলি এটা আমরা ইমপ্লিমেন্ট করি, তাহলে কিন্তু আমরা কিশোর গ্যাংকে অবদমন করতে পারবো। কেননা এই অভিজ্ঞতা এত স্ট্রং যে এটার কারণে আমাদের দেশে যারা সিন্ডিকেট আছে বা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্য যারা কাজ করে, তারা কিন্তু এই কিশোরদেরকে ব্যবহার করছে। এবং তারা জানে যে তারা স্মাগলিং করে, খুন খারাপি করে, রেপ কেস করে, এমন কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস নাই যেখানে কিশোর গ্যাং যুক্ত না। তো তারা কিন্তু জেনে শুনে আমাদের প্রজন্মকে টেনে নিয়ে যে একটা অন্ধকারে ফেলে দিচ্ছে। তো সেই জায়গায় আমার মনে হয় আমাদের নীতি নির্ধারকদের পর্যায় থেকে খুব অ্যালার্ট হওয়া দরকার। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই যে গণ বিপ্লবের মাধ্যমে আসা এই সরকার, তারা কিন্তু সংস্কারের কথা বলছে, নানা সংস্কার, এবং সেই সংস্কারের জায়গায় যদি যেতে হয় তাহলে কিন্তু প্রতিটা টুলসকে স্পর্শ করতে হবে। এখন তারা সেই জায়গায় কতটা সফল হচ্ছে, বেশ কিছুদিন চলে গেল, আপনার কি মনে হয়? আমি যেটা মনে করি, একটা হলো যে, মানে অবশ্যই আমি মনে করি যে ডক্টর ইউনূস আমাদের সবার সম্মানিত ব্যক্তি, এবং ওনার কারণে ইন্টারন্যাশনাল একটা ক্ষমতা ওনার আছে, কমিউনিকেশন নেটওয়ার্কিং এটা আছে, এবং আমি মনে করি যে ওনার ওই পাওয়ারটাও আছে যে ওনার কারণে আমাদের সীমানাটা রক্ষিত আছে বা থাকবে। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা লাকি, আমরা একটা ভালো গ্রুপ পেয়েছি। বাট তাদেরকে আসলে ভালো মানুষ হওয়া আর সক্রিয় মানুষ হওয়া আলাদা কথা। তো আমার ভালো টিমের থেকে সক্রিয় টিম আমার দরকার বেশি। তা আমি মনে করি যে আমাদের যে স্তম্ভগুলো আছে, যেটাকে আমরা সংস্কার বলছি, আমার সামাজিক নীতির সংস্কার দরকার, রাজনৈতিক নীতির সংস্কার দরকার, আমার অর্থনীতির সংস্কার দরকার, আমার সাংস্কৃতিক বিকাশের সংস্কার দরকার। বাট এই সংস্কারগুলোর আগে আমি যে কথাটা বলতে চাই, বাংলাদেশে সমতা, মানবাধিকার বা বৈষম্য নাই, এইরকম একটা অবস্থা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের যে বেসিক নিডসগুলো আছে না, যেটাকে আমরা বলি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা,
এই 4টা জায়গায় আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে করে যে আমাদের দেশে একটা মানে জনতা, ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা এমন মানে শক্ত ঐক্য গড়ে ওঠে যে আমরা প্রতিটা মানুষকে যেন এই সহযোগিতাগুলো করতে পারি। আর জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি, তাতে করে আপনি দেখেন আজকে পেপারেই বলা হচ্ছে যে 2.5 কোটির উপরে মানুষের জীবন একদম মানে বিভৎস, একদম দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। হ্যাঁ, তারা কিন্তু এই এত দামি জিনিস কিনে খেতে পাচ্ছে না। তো আমার প্রথম কথা, আপনি আমেরিকান ইলেকশনের কথাই যদি দেখেন, এখানে কামালা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প যেটা করলো, ইলেকশনে তো উনি জিতে আসলেন, বাট মানুষ কি বলছে? মানুষ বলছে যে আমরা চাই আমাদের রুটি রুজিটা আগে এনশিওর হোক। তো তাদের মতো বড় দেশ, ক্যাপিটালাইজড একটা দেশ, অনেক টাকার দেশ, অর্থনীতি স্ট্রং, গণতন্ত্র স্ট্রং, তো সেই জায়গা থেকে আমি বলছি আমাদের দেশে সবার আগে দেখতে হবে আমার এই 2.5 কোটি মানুষ না খেয়ে থাকবে কেন? আমার 2.5 কোটি মানুষের, হ্যাঁ, এটা থেকে আরো বেশি আছে। তো সেই জায়গাটাতে আমি মনে করি অনেক বেশি অ্যাটেনশন দেওয়া উচিত, যাতে করে আমরা আসলে প্রত্যেকটা মানুষের কাছে রিচ করতে পারি, যেটা আমাকে এনশিওর করবে যে বাংলাদেশের সমতা চলে আসছে নারী পুরুষে বা মানুষে মানুষে, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, অঙ্গীকার ছিল, সেটা যেন আমরা রিচ করতে পারি। এক কথায় বলবেন আপনার স্বপ্নের কথা। আমার স্বপ্ন তো আমি সবসময় বলি, নারী শিশুদের নিয়ে আমি কাজ করি। তো শিশুদের জন্য সবচেয়ে বড় যে চাওয়াটা আমাদের ছিল যে একটা যেন মন্ত্রণালয় ঘোষণা করা হয়। যদি মন্ত্রণালয় এই মুহূর্তে নাও করা হয়, শিশুদের অধিদপ্তর কিন্তু আবশ্যক। তাহলে আমরা শিশুদের অবস্থাটা মনিটরিং করতে পারবো, এবং শিশুরা আমাদের আগামী, সেটা আমাদের ভুলে গেলে হবে না। আমরা যতটাই খরচ করি না কেন, সেটা কিন্তু ব্যয় না, সেটা হলো বিনিয়োগ। আপনি অনেক ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, এবং এটিএন বাংলার দর্শকদের আমার আন্তরিকতা এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। আজকে আমাদের জানা অজানা পর্বে উপস্থিত আছেন দেশের বিশিষ্ট উদ্যোক্তা, সমাজসেবী এবং একজন বিশিষ্ট সংগঠক, আমাদের সকলের প্রিয় ডাইনামিক গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব নাজমুল হাসান। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন নাজমুল ভাই? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। নাজমুল ভাই, আমরা জানি যে এখন আমাদের দেশের প্রায় 2 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে, মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্য বেড়ে গেছে, এবং আপনি একজন ব্যবসায়ী, একজন উদ্যোক্তা। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের কি করা দরকার? বর্তমান সরকার কি পদক্ষেপ দিলে আমরা দ্রব্যমূল্য আমাদের আওতায় আনতে পারি? বর্তমান যে অন্তর্বর্তী সরকার একটা বড় চ্যালেঞ্জ হলো দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা, কিন্তু কেন জানি বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের করতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এটার জন্য প্রথমেই অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে হবে যে বাজার সিন্ডিকেটটাকে নষ্ট করে দিতে হবে। বাজার সিন্ডিকেট থেকে আমাদেরকে বাঁচাতে হবে, তাহলে দ্রব্যমূল্য কমে আসবে। এবং যে পরিবহনকে সহজলভ্য করতে হবে, যাতে করে দ্রব্যমূল্যের উপর পরিবহনের যে একটা আগ্রাসন, সেটা যাতে দ্রব্যমূল্যের উপর না পড়ে। তো পরিবহন ব্যবস্থাকে সহজলভ্য করে এবং বাজার সিন্ডিকেশনকে কন্ট্রোলে নিয়ে, তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে বলে আমি মনে করি। আর একটা বিষয় আপনি নিশ্চয় স্বীকার করবেন, যেটা মধ্যস্বত্বভোগী, যখন কৃষকের কাছ থেকে তারা এই কাঁচা মালটা কিনছে কম দামে, কিন্তু মাঝে ঘাটে ঘাটে চাঁদা দিচ্ছে, চাঁদাবাজরা আছে, তারপর নানা রকম মানে সুবিধাভোগী শ্রেণী একদম ঢাকায় আসার পরে কিংবা বাজারে আসার পরে, শহরে আসার পরে দাম দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। এবং এই জায়গাটা আমরা কি করে নিয়ন্ত্রণ করতে পারি? এই যে মধ্যস্বত্বভোগীদের যে বললেন যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যটাকে সরকার নিয়ন্ত্রণ করতে হবে। সরকারি বিভিন্ন সংস্থা আছে, দেখুন ভোক্তা অধিকার আইন আছে, ভোক্তা অধিকার সংস্থা আছে, এবং আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের মাধ্যমে এই মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম্যটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর তা না হলে বাজার ব্যবস্থা আসলে নিয়ন্ত্রণ রাখা যাবে না। যদি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যটাকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আলটিমেটলি দ্রব্যের উপরে মূল্য কমে আসবে এবং আমাদের কৃষকরা ন্যায্য দাম পাবে। আমরা যারা ভোক্তারা আছি, ভোক্তারাও একটা
আমরা আমরা দ্রব্যমূল্য খুবই কম মূল্যে দ্রব্য আমরা আমরা কিনতে পারবো। সেক্ষেত্রে সরকারের ভূমিকা দরকার, কঠোর আইন প্রয়োগ করা দরকার, এবং আইন প্রয়োগের মাধ্যমে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি। আপনি ভালো থাকবেন, অনেক সুন্দর থাকবেন। আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং ভবিষ্যতে আবারও দেখাবে আপনার সঙ্গে। বাংলাদেশের কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজ বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। ভালোবাসার রং পর্বে আজকে আছেন আমাদের দেশের বিশিষ্ট পুষ্টি ও স্বাস্থ্যবিদ কবি নাজিয়া আফরিন। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। আমরা জানি যে আমাদের সাম্প্রতিক যে অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থা, সেখানে প্রায় 2 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। মুদ্রাস্ফীতির কারণে তারা পুষ্টিকর খাবার খেতে পারছে না। তো এই সময় অল্প পয়সার মধ্যে এই দরিদ্র জনগোষ্ঠী তাদের কি খাবার খেলে তাদের পুষ্টিটা ঠিক থাকে? আপনার প্রশ্নটি আসলেই এখনকার সময়ের জন্য একদমই সঠিক, কারণ এখন এত পরিমাণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেখা যাচ্ছে যে পুষ্টিকর খাবার কিনতে গেলে সবাই প্রথমে মনে করেন যে এটা অনেক বেশি টাকার প্রয়োজন, কিন্তু ব্যাপারটা আসলে সেরকম নয়। যখন আমরা দেখা যাচ্ছে যদি গ্রামে থাকা হয় অথবা আমাদের শহরের বাড়িতেও বারান্দা থাকে, সেক্ষেত্রে আমরা কিচেন গার্ডেনিংটা করে নিতে পারি, যে যেই গাছগুলো বা সবজি ফলগুলো আমরা বাসাতেই লাগাতে পারি, সেখান থেকে যদি আমরা নিয়ে তৈরি করে বা রোপণ করে খেতে পারি, সেটা খুবই ভালো হয়। অন্যথায় কিছু কম মূল্যের কিছু অধিক পুষ্টিমূল্য জাতীয় সবজি এবং ফলমূল আছে, সেগুলো আমরা গ্রহণ করতে পারি। এবং আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে আসলে পুষ্টিমূল্য কোনটাতে বেশি আছে। একটু বলতে যদি চান, কোন কোন খাবার তারা কম পয়সায় কিনতে পারে? যেমন আমাদের প্রতিদিনই ভিটামিন সি খাওয়া প্রয়োজন। যদি আমরা নারী এবং শিশুদের কথা যেহেতু বলেছেন, তাদের তো রক্ত স্বল্পতা থাকে এবং সেই রক্ত স্বল্পতা থেকে বাঁচার জন্য আমাদের ভিটামিন সিটা খুব জরুরি। ভিটামিন সি গ্রহণ করলে আয়রনটা সরাসরি রক্ত পর্যন্ত যেতে পারে, আর ভিটামিন সি গ্রহণ না করলে সেটা যায় না। সেই ক্ষেত্রে ভিটামিন সি জাতীয় খাবার যেমন আমড়া, পেয়ারা, আমলকি, এই জাতীয় খাবারগুলো অল্প টাকায় কেনা যায়। আবার প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম, দুধের বদলে আমরা ডাল, বিচি জাতীয় খাবার, বাদাম ভাজা বা ডাবলি ভাজা, মটর ভাজা, এগুলো কিনে খেতে পারি। আর যদি আমরা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে বলি, 10 টাকা দিয়ে কিন্তু পপকর্নের প্যাকেটও পাওয়া যায়, অথবা 10 টাকার বেশ খানিকটা মুড়িও পাওয়া যায়। এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট হতে পারে, বিকালে একটা সহজ নাস্তা হয়ে যেতে পারে শিশুর। মুড়ি খেলাম, হ্যাঁ, শিশুর জন্য একটা শক্তিদায়ক খাবার হয়ে যেতে পারে। এরকম করে আমরা প্রতিটা গ্রুপকেই, উপাদানকে আমরা বিভিন্নভাবে ভাগ করে দেখতে পারি আর কি। আমরা তো মনে করি যে সরকারের এই জন্য যে সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলো যদি ক্রমাগত এই বিষয়গুলোকে সচেতন করে তুলতে পারে এবং আপনাদের মতো যারা পুষ্টিবিদ আছে তাদেরকে যদি সরকার বিভিন্ন মুখপাত্র হিসেবে বিভিন্ন জায়গায় নিয়ে যে সভা সেমিনার করে, তাহলে কিন্তু এই সমস্যা অচিরেই দূর করা সম্ভব। এবং আমি মনে করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে, সেখানে নারী ও শিশুর যে পুষ্টিহীনতা, এই পুষ্টিহীনতার জায়গায় কি সংস্কার করলে কিভাবে আমরা তাদের আরও বেশি স্ট্রেনথেন করতে পারি, শক্তিমান করতে পারি, সে বিষয়টা কিন্তু চলে আসে। এটা খুব চমৎকার করে আপনি বলেন। আপনি নিজে কবিতা লেখেন, নারীদের নিয়ে লেখেন, শিশুদের নিয়ে লেখেন। আমাদের সময় এখন হেমন্ত, আজকে আমরা হেমন্তের কথা বলছি, তো আপনি আমাদের হেমন্তের একটি কবিতা যদি শোনান। কবিতার নাম হেমন্ত এসে গেছে। হেমন্তের রূপে শুভ্রাণে মাতোয়ারা সারা বেলা, রঙে রঙে ফুলে ফুলে এ যে আনন্দ ধরা। সোনালি পাকা ধান, মিষ্টি রোদ্দুর, জীবনের ছায়াপথে মায়া ভরা বুনো ফুল। ফসলের গন্ধ, কৃষাণীর হাসি, পিঠা পায়েসের আয়োজন মাখা, বাংলাকে ভালোবাসি। শিশিরে ভেজা পা, শিউলির বিছানা, গন্ধরাজ কামিনী, ছাতিম মল্লিকার ডানা। নতুন আলুর পোড়া, খেজুরের রস, হরদম হেমন্ত এ যেন আনন্দ উৎসব। সুন্দরে সুন্দরে নানা আয়োজন, গুনগুন গান গেয়ে পাখিদের ঘুম। আলোময় বসরাতে খুশিরি ধুম, সব ভুলে পথ ভুলে, ফুলে ফুলে ডালে ডালে মৌমাছি চুম। হেমন্ত এসে গেছে, জেগেছে স্বপ্নেরা, জেগে আছে। হেমন্ত এসে গেছে, হেমন্ত এসে গেছে। ধন্যবাদ। অনেক বাংলার, গ্রাম বাংলার বিশেষ করে যে চিত্রটা এখানে শেষ চেষ্টা খুবই ভালো লাগলো। আপনি অনেক ভালো থাকবেন এবং আপনি যে কাজটা করছেন সেই কাজটা আমাদের জন্য খুব জরুরি। এই কাজটা করুন, আপনার জন্য আমাদের অনেক সাফল্য কামনা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুভকামনা সবসময়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজ বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব নৃত্য পর্বে।
এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের ব্যক্তিত্ব পর্ব। আজকে আমাদের ব্যক্তিত্ব পর্বে উপস্থিত আছেন দেশের বিশিষ্ট কবি, জলছবি পত্রিকার সম্মানিত সম্পাদক, সংগঠক, আমাদের সকলের প্রিয় জামশেদ ওয়াজেদ। কথা বলছি তার সঙ্গে। জামশেদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আমরা জানি যে আপনি দীর্ঘদিন থেকে সাহিত্যে নিবেদিত প্রাণ, একটি পত্রিকা প্রকাশ করছেন জলছবি। আমরা লক্ষ্য করি যে ৮০ দশকের শেষ দিকে এসে একজন লেখক, একজন কবি যদি পত্রিকা প্রকাশ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু পৃষ্ঠপোষকতা যেটা বলে খুব কম। লিটল ম্যাগের ক্ষেত্রে বিজ্ঞাপন একেবারেই দেওয়া হয় না, কোম্পানিগুলো তো দেয় না এবং সরকার বিজ্ঞাপনও পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি এই পত্রিকাটি কি করে চালান? আসলে যারা লিটল ম্যাগ করে তারা, আপনি জানেন যে এটা অনেকেই ১০০ জনের মধ্যে ৮০-৯০ জনে কিন্তু নিজ খরচে লিটল ম্যাগটা করতে হয় স্বাভাবিকভাবে। কারণ এটি আমরা ৯০ দশকে যখন শুরু করি লিটল ম্যাগ আন্দোলন, তখন ওই লিটল ম্যাগ আন্দোলনে যে ৯০ দশকের কবিরা যে স্লোগান নিয়ে আমরা পথে নেমেছিলাম সেটি ছিল মৃত্তিকায় ফিরে যাওয়া। সেই মৃত্তিকায় ফিরে যাওয়ার পরে ৯০ দশকেই কিন্তু লিটল ম্যাগ আন্দোলনটা মূলত বাংলাদেশে শুরু, ৮০ দশকে শুরু হলেও ৯০-তে এটা পূর্ণতা পায়। ৯০ দশকে এসে অনেকগুলো উল্লেখযোগ্য লিটল ম্যাগ আমরা ৯০ দশকে দেখি। এখন তো প্রচুর লিটল ম্যাগ, ১০০০-এর উপর লিটল ম্যাগ এখন বাংলাদেশে আছে। আমি একদম সত্য কথা বলতে কি, এখন গত সংখ্যার পরে এই সংখ্যাটা কবি আসাদ ভাইকে নিবেদিত একটা সংখ্যা করতে, আসাদ চৌধুরীকে নিবেদিত সংখ্যা প্রায় ৫০০ পৃষ্ঠার ম্যাটার আমার রেডি। এবং আমার যে সহকারী আছে তাকে আমি বলছি যে ভাই এই মাসের ১৫ তারিখের মধ্যে এটা আনার চেষ্টা করো। কিন্তু এটার বিজ্ঞাপন এতই অপ্রতুল যেটা অকল্পনীয়। অর্থাৎ আমাদের যে খরচ হবে তার 20% বিজ্ঞাপনও কিন্তু আমরা পাই নাই এই সংখ্যাটাতে। তো যাই হোক, আমি ওকে বলছি যে গচ্ছা লাগলে গচ্ছা দিব, কিন্তু পত্রিকাটা বের করো। কারণ অনেকের কাছ থেকে আমরা লেখা নিয়ে রেখেছি, লেখা নেওয়ার কারণে আমাদের একটা দায়বদ্ধতা আছে যে এই সংখ্যাটি অন্তত তাদের হাতে পৌঁছানোর যে বিষয়টা। আপনার জলছবি পত্রিকাটির খুবই অসাধারণ একটা পত্রিকা, আমি জানি, আমি নিজেও সেখানে লিখি, আনন্দ পাই। যদি আমাদের একটু দেখান পত্রিকা। আপনারা দেখুন এই পত্রিকাটি কি অসাধারণ। এবং এই পত্রিকাটি প্রকাশের জন্য কমপক্ষে ২ লক্ষ টাকা লাগে যদি ৫০০ কপি করতে হয়। তো আমরা সরকারের কাছে প্রার্থনা জানাবো যেন লিটল ম্যাগকে বাঁচিয়ে রাখবার জন্যে, আমাদের সাহিত্যের ফলগুধারাকে সামনে নিয়ে যাবার জন্যে যেন সরকারি পৃষ্ঠপোষকতা পায়, যেন বিজ্ঞাপনগুলো পায় এবং এই পত্রিকাগুলোর মাধ্যমে নতুন লেখকরা যেন বেরিয়ে আসতে পারে, সেটিও আমাদের প্রত্যাশা। জামশেদ ওয়াজেদ, আপনার কাছে সব শেষ কথা, একজন লেখক, কবি এবং সম্পাদক হিসাবে আপনার স্বপ্ন কি? দশক দুয়েক আগের কথাই বলছি, যেই পথে শুরু সেই পথে আজও চলছি। পাথর চাপানো হলুদ ঘাসের মতো সরাতে চেয়েছি জীবনের যত ক্ষত। একটি সবুজ আলোকিত পৃথিবীকে পৌঁছাতে চাই কেবলই চতুর্দিকে। এটাই স্বপ্ন। তো আজকে আমরা খুবই আনন্দ পেলাম যে আপনার এই পত্রিকাটি আপনি প্রকাশ করছেন, কষ্ট করে কবিতা লিখছেন। আমাদের সাহিত্যের জগৎটা আরও সুন্দর হোক এবং ফ্যাসিস্ট মুক্ত হোক, সেটা কিন্তু আমাদের সবার কামনা। আমরা যারা লিটল ম্যাগ আন্দোলনের সাথে জড়িত পাঠকদের বলবো, আপনারা বেশি বেশি লিটল ম্যাগ ক্রয় করুন এবং লিটল ম্যাগ পাঠ করুন। কারণ লিটল ম্যাগে যে জিনিসটা আপনারা পাবেন সেটা হচ্ছে সমসাময়িক সব সিনিয়র লেখকদের সাথে একগুচ্ছ তরুণ লেখকদের চিন্তা এবং তাদের ভাবনা। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা আমাদের আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্মকে একটা নতুন সমাজের দিকে নিয়ে যেতে চাই, তাদের যে আবাসভূমি তাকে বাসযোগ্য করতে চাই। আমাদের কবি সুকান্ত যেটি বলেছিলেন, আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হবে ইতিহাস। আমরা যদি ইতিহাস হতে চাই, আমরা যদি মানুষের কল্যাণ চাই, তাহলে আমাদেরকে এই যে আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ, তাকে নির্মাণ করতে হবে। সেই নির্মাণের জন্য তাই সততা এবং একনিষ্ঠ পরিশ্রম। সুপ্রিয় সুধী, আমরা সেই সুন্দরের প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন।